বাংলাদেশের জামাত ইসলামী এবং এনসিপি তারা বিরোধী দল 38% বা ক্লোজ টু 40% বলা যায় যে তারা ভোট পেয়ে তারা বিরোধী দল হয়েছে, এবং দিস ইজ এ ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর জামাত ইসলামী যে তারা একসময় 10%, 7 to 10% একটা দল ছিল, থার্ড অথবা ফোর্থ পার্টি, মানে জাতীয় পার্টিরা যদি তুমি ধরো একটা সময় জাতীয় পার্টির সাথে কম্পিট করছে, রাইট, জাতীয় পার্টি থার্ড, তারা ফোর্থ, এরকম, তারপর সেখান থেকে তারা থার্ড পার্টি, এখন ধরো আওয়ামী লীগ ড্রপ আউট হয়েছে এবং তারা সেকেন্ড পার্টি হয়েছে, সেকেন্ড পার্টি, এবং সেকেন্ড পার্টি হিসেবে তার ভোটের পার্সেন্টেজ মানে ইজ হিউজ। 91 নির্বাচনে কিন্তু তোমার 38% ভোট পেলে তুমি সরকার গঠন করতে পারো, মানে বিষয়টা এরকম। হ্যাঁ, এবং হ্যাঁ, তো এই যে একটা আনপ্রেসিডেন্টেড একটা মোমেন্টে জামাত ইসলামী এখন দাঁড়ায় আছে, এটা হিস্টোরিক্যালি এটা আনপ্রেসিডেন্টেড, নাম্বার ওয়ান, এবং জামাত ডিজার্ভস ক্রেডিট। জামাতের লিডারশিপ, জামাত ডিজার্ভস ক্রেডিট যে তারা 7 to 10% একটা দল থেকে আমার কাছে জামাতের যেটা সবচেয়ে বড় ক্রেডিট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে তুমি যদি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে দেখো, তাহলে এই যে জুলাই সনদের আলাপ আলোচনার পুরোটা সময় কিন্তু জামাত একটা হিউজ প্রোগ্রেসিভ ভূমিকা নিচ্ছে। তুমি একটাও প্রোগ্রেসিভ প্রপোজাল পাইবা না জুলাই সনদের যেখানে জামাত ডিসএগ্রি করছে, মানে যেটা আমরা যেই পরিবর্তনটা চাই, মনে করি এটা হইলে দেশের ভালো হইব, প্রত্যেকটা জায়গায় আনকন্ডিশনালি জামাত সাপোর্ট দিয়ে গেছে, এবং আমার ধারণা এটা আমার কাছে খুব অ্যামেজিং লাগছে। এবং এইটার রিফ্লেকশন আপনার এই যে এনসিপির সাথে জোট হওয়া প্লাস হচ্ছে যে ভোটের এখন যে পার্সেন্টেজ আমরা দেখতেছি, আমার ধারণা যে মানুষ এটার মূল্যায়ন করছে। তার মানে ধরো যে যেই মানুষরা জুলাইয়ের মধ্যে দিয়ে পরিবর্তন চাইছে, যারা মনে করছে যে বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতি থেকে আমাদের একটা চেঞ্জ দরকার, যে না এটা আগের মতো দলীয়ভাবে চলবে না, একটা মেরিটোক্রেসি হবে, এখানে সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না, এখানে একটু সৎ মানুষেরা তোমার ক্ষমতায় আসবে, এবং আইসা দেশটার একটা পরিবর্তন করবে, কনস্টিটিউশনাল চেঞ্জ করবে, সিস্টেমের চেঞ্জ করবে, পারফরমেন্সের চেঞ্জ করবে। এই পরিবর্তনটা যারা চাইছে তারা জামাতের এই যে পজিটিভ যে ভূমিকা, তোমার প্রো জুলাই যে ভূমিকা, এই ভূমিকাটাতে তারা একটা আস্থা পাইছে, তারা মানে তোমার কনভিন্সড হয়েছে যে না ইটস গুড, তাদেরকে ট্রাস্ট করা যায়। তো আমার বোধ হয় যে এইটা জামাতের একটা বড় অর্জন, যে তারা এই অংশের মানুষের তোমার একটা আস্থা পাইছে, এবং ডিসপাইট যে তোমার 71 এবং আদার ইস্যু নিয়ে এইখানে মানুষের সাথে তার একটা লম্বা অংশের মিসট্রাস্টের ইস্যু ছিল, আওয়ামী লীগের সময় প্রচার প্রপাগান্ডা হয়েছে জামাতের এগেনস্টে অনেক অনেক বেশি, তো সেই সব কিছু তো জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অংশ ভেঙে গেছে, গণঅভ্যুত্থানের পরে জামাতের পারফরমেন্সের মধ্য দিয়ে এই তোমার আস্থার জায়গাটা আবার তৈরি হয়েছে, এটা ডেভেলপ করছে। হ্যাঁ, তো এখন আমরা জামাত যে এখন একটা হিস্টোরিক্যালি একটা ইউনিক একটা পজিশনে এখন আছে, দ্য বেস্ট পজিশন সোফার জামাত ইসলামের জন্য, এবং বিরোধী দল হিসেবে তারা এখন রোল প্লে করতেছে। তো আপনার কাছে আমি প্রথম জানতে চাই যে আপনার কি মনে হয় যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামের এখনকার পর্যন্ত যেই রোল, এটাকে আপনি ঠিক কীভাবে ইভ্যালুয়েট করবেন? দেখো, মানে বিএনপির ক্ষেত্রে যেটা সত্য যেটা টু আর্লি তোমার টু গ্রেট, দ্য সেম ওয়ে জামাতের ক্ষেত্রে এটা সত্য যে মানে সংসদের মাত্র একটা অধিবেশন হয়েছে তাই অল্প একটু সময়ের জন্য, তো এত কুইকলি আমরা খুব পারফেক্টলি এভালুয়েট করতে পারবো না, কিন্তু আমরা যদি মোরাললেস বড় জিনিসগুলোকে এখানে দেখার চেষ্টা করি, সেটা প্রথম হলো যে তোমার মানে বিরোধী দল সবসময় সরকারকে তোমার ডিস্টার্ব করবে, গুতাইবো, কেমনে ফালাই দিব এই চিন্তা করবো, এইরকম একটা মানসিকতার মধ্যে থাকবে না, বরং বিরোধী দল তোমার সরকারের ভালো কাজের প্রশংসা করব এবং খারাপ কাজের সমালোচনা করব, সকল জায়গায় একটা দা কুমড়া সম্পর্ক থাকবে না, তো এরকম একটা পজিটিভ ভূমিকা পালন করবে, এটা হচ্ছে বিরোধী দলের কাছ থেকে আমাদের সবার প্রথম চাওয়া। তো সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে জামাত সেখানে পজিটিভ ভূমিকা পালন করতেছে, তারা ইলেকশনের কিছু ইররেগুলারিটিজের ব্যাপারে প্রশ্ন তুলছে, কিছুটা লিগাল প্রসেসের মধ্যে দিয়ে যাইতেছে, কিন্তু ওভারঅল তারা ইলেকশনকে অ্যাকনলেজ করছে, ইলেকশনের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো কথা বলে নাই যে ইলেকশনের রেজাল্ট মানি না অথবা কারচুপি হয়েছে, এরকম বড় ধরনের কোনো বক্তব্য তারা বলে নাই। তো যেটুকু ইরেগুলারিটিস হয়েছে ডিসপাইট তারা হচ্ছে তোমার ইলেকশন রেজাল্ট এগ্রি করছে, তারা সংসদে গেছে, সংসদে জুলাইয়ের পক্ষে কথা বলছে, কনস্ট্রাকটিভলি কথা বলতেছে, তো আমরা সামনের দিন আরও দেখতে পাবো যে তারা কতটুকু করে। তো এখন পর্যন্ত আমি বলবো যে দে উইল বি আ গুড বিরোধী দল। ওকে, তাহলে আমরা এই জায়গাটা থেকে যদি একটু শিফট করি, যে যেটা আপনি অলরেডি একটু টাচ পেজ করছেন, যে জামাত একটা 7 to 10% দল থেকে এখন তারা অলমোস্ট 40% মতো তারা ভোট, একটা হিউজ জাম্প, অলমোস্ট মোর দেন 3.5% তারা ভোট পাইছে। তো যারা মানে 3.5 টাইমস, সরি হ্যাঁ 3.5 টাইমস তারা আগের ট্রেডিশনাল ইয়ে ছিল, কিন্তু এখানে মানে ধরো 2001-এ তাদের ভোটের পার্সেন্টেজ কত এটা আমরা জানি না, যদি জোটের মধ্যে দিয়ে তার ইলেকশন হয়েছে সেম অ্যাজ 2008, সো আমরা শুধু দুইটা ডাটা আসলে জানি যে আমাদের টোটাল ভোটের 91 এবং 96, এরপরের কিন্তু আর কোনো ডাটা আমাদের কাছে প্রিসাইসলি আমরা জানি না। হ্যাঁ, তো এখন যেটা যে আমাদের আলোচনাটা ফরমেশনের জন্য যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে যে জামাতকে এই যে একটা বিরাট একটা অংশ মানুষ যারা ভোট দিল, ঠিক প্রিসাইসলি
কি কারণে জামাতকে এবং জামাত এনসিপি যে জোট এদেরকে ঠিক কি কারণে ভোট দিয়েছে বলে আপনার মনে হয়? দেখো এখানে এক্সপেকটেশনটা কি ছিল? একটা হলো জনগণের এক্সপেকটেশনের জায়গা কি ছিল, কোন কারণে তারা এই তোমার তাদেরকে অ্যাকনলেজ করলো, এবং আরেকটা হলো এক্সপেকটেশনের জায়গা থেকে জামাতের সামনের দিনের রাজনীতিটা তোমার কিভাবে চলবে, Exactly. করা উচিত এই জায়গা থেকে। তো আমার কাছে মনে হয় যে এই যে একটা নতুন বিশাল অংশের মানুষ তোমার জামাত এবং এনসিপি জোটকে ভোট দিচ্ছে, তাদের ভোট দেওয়ার একমাত্র কারণ ছিল যে তারা একটা চেঞ্জ দেখতে চায়। তারা যে ওল্ড পুরাতন রাজনীতি, যেটা তারা দেখা বড় হয়েছে হাসিনাকে, বেসিক্যালি যে শেখ হাসিনা হাত দেওয়া যে রাজনীতি, এই রাজনীতি তারা পরিবর্তন চায়। তাহলে আমাদের দেশে তো একটা লম্বা সময় রাজনীতি বলতে ছিল আওয়ামী লীগ বিএনপি রাজনীতি, তাই না, হাসিনা খালেদা রাজনীতি। তো এই পরিবর্তনের জায়গায় তারা কি চাইছে? তারা একটা সিস্টেমেটিক পরিবর্তন চাইছে, যেটা জুলাই সনদের মধ্যে দিয়ে আসছে। মানুষ মেরিটোক্রেসি চাইছে, যে বিভিন্ন জায়গায় কোয়ালিফাইড লোকেরা আসবে, সৎ লোকেরা আসবে, যারা অনেস্ট, যারা হচ্ছে তোমার দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, কোটি কোটি টাকা পাচার করবে না, এরকম মানুষ চাইছে। মানুষ সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, তোমার এই যে রাজনৈতিক সহিংসতায় মানুষজন খুন হয় এগুলো থাকবে না, এরকম একটা পরিবর্তন চাইছে। আমার কাছে মনে হয় যে এই পুরো যেই নতুন ডেভেলপমেন্ট আমরা বিরোধী দলের ভোটের ক্ষেত্রে দেখতেছি, এই পুরোটাই আসছে তোমার এই পরিবর্তনের জায়গা থেকে। এখন সেই জায়গা থেকে বিরোধী দল হিসাবে জামাতের রাজনীতির দুইটা তোমার ফ্রন্ট আলাদা। একটা ফ্রন্ট হলো সংসদে তার যেটা দায়িত্ব, আর আরেকটা হলো রাজনীতিতে জনগণের সাথে তার যেটা দায়িত্ব। দুইটা একটা আরেকটার সাথে মার্চ করবে, কিন্তু দুইটা দুই ধরনের কাজ। সংসদে তোমার কাজ হলো সরকারের যেই জায়গায় ত্রুটি এবং দুর্বলতা থাকবে সেটাকে সমালোচনা করা, যাতে করে এই সমালোচনার ভয়ে সরকার কিছু কিছু খারাপ কাজ থেকে তোমার বিরত থাকে, এবং পাবলিক অপিনিয়ন যেন তৈরি হয়, যে এবং কাউন্টার প্রপোজাল হাজির করা। ইয়েস, এবং সেকেন্ড হলো কাউন্টার প্রপোজাল হাজির করা, যে সরকার যখন একটা ডিসিশন নিতেছে ওই ডিসিশনটার মেরিটটাকে আইডেন্টিফাই করে একটা অল্টারনেটিভ প্রপোজাল দেওয়া, সাবজেক্ট ভিত্তিক, যার যেখানে এটা থাকবে যে না, সরকারের এই নীতিটা ভুল, এইটার পরিবর্তে এই নীতিটা বাস্তবায়ন করলে ভালো হইব। তো এটা হচ্ছে তোমার সংসদের কাজ আর কি। কিন্তু সংসদের বাইরে আরেকটা কাজ হইল, এই যে তোমার একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা রাজনৈতিক পরিবর্তন চাইছে, এই মানুষদেরকে একসাথে নিয়ে এই পরিবর্তনের জন্য একটা পলিটিক্যাল প্রসেস তৈরি করা, তাদেরকে তোমার সংগঠিত করা, তাদেরকে পার্টির মধ্যে আরও অ্যাফিলিয়েটেড করা, তাদের সাথে এই পরিবর্তন নিয়ে কথা বলা, তাদের কাছে যাওয়া, তাদের কথা শোনা, যাতে করে এই রাজনৈতিক পরিবর্তনটা একটা পলিটিক্যাল এজেন্ডা আকারে এই বিশাল সংখ্যক মানুষের সাথে তোমার তৈরি হয়। তাহলে এই রাজনীতিটা কিন্তু তুমি সংসদে বসে করতে পারবে না। এই রাজনীতি তুমি সুটেড বুটেড হয়ে ঢাকা শহরে এই কূটনীতিকদের সাথে দেখা করে করতে পারবে না। এই রাজনীতি করতে হবে তোমার মানুষের কাছে যায়া, জনগণের কাছে যায়া, তোমার কনস্টিটিউয়েন্সিতে যায়া, যারা ভোট দিছে সেই ভোটারদের কাছে যায়া, তাদের সাথে কথা বলা, তাদের সাথে ইন্টারাকশন করা, তাদের কাছ থেকে শোনা, তাদেরকে বলা, সরকারের যেই ডিসিশনগুলো মনে হইতেছে ভুল, এটার মধ্যে দেশের ক্ষতি হইব, সেগুলো জনগণের কাছে যায়া বলা, তাদের সাথে ইন্টারাকশন করা। তাহলে এই রাজনীতিটা কিন্তু তোমার সংসদের রাজনীতির সাথে সেপারেট। তো জামাতকে এখন বিরোধী দল হিসেবে এই দুইটা কাজ তোমার একসাথে করতে হবে, যে রাজনীতি তোমার হচ্ছে জনগণের সাথে থেকে করা, আর আরেকটা হলো সংসদে দাঁড়াইয়া তোমার হচ্ছে সরকারের নীতির সমালোচনা করা এবং অল্টারনেটিভ নীতি হাজির করা। আমি মনে করি যে এই দুইটা কাজ জামাতের একসাথে করতে হবে বিরোধী দল হিসেবে, যদি সে সাকসেসফুল হতে চায়। যে কোনো একটা কাজের মধ্যে তুমি অতিরিক্ত ঢুকে গেলে তখন তোমার আরেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে, এবং এই দুইটাকে প্যারালালি একসাথে করাটা হলো ইম্পর্টেন্ট। আমরা সাধারণত বাংলাদেশে ট্র্যাডিশনাল যে রাজনীতি দেখছি, সেখানে কিন্তু বিরোধী দল হচ্ছে তোমার সংসদে যাইতো না, ওয়াকআউট করতো, সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতো না, তারা যাইয়া তোমার মাঠে ময়দানে হরতাল করতো আর হলো ভাঙচুর করতো, এগুলোর মধ্যে তোমার রাজনীতি করতো। তো সেখানে ওই জনগণের রাজনীতিটা বেশি ছিল, নেগেটিভ অর্থে আর কি। কিন্তু তুমি সংসদে তোমার পারফরমেন্স এবং জনগণের রাজনীতি দুইটাকে এখন তোমার একসাথে মিলাইয়া কনস্ট্রাকটিভলি এবং পজিটিভলি করতে হবে। কিন্তু ধরেন যেই প্রত্যাশা নিয়ে জামাত এনসিপিকে মানুষ ভোট দিল, একটা ছিল যে আপনি মেরিটোক্রেসি, মানে বাংলাদেশে আমরা মেরিটোক্রেসি দেখতে চাই, মেধাবীদেরকে তাদের জায়গা মতো দেখতে চাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমরা চোর বাটপারে শাসন চাই না, আমরা চাই যে সৎলোক শাসন করুক, যারা অনেস্টলি তারা পাবলিককে সার্ভ করবে। এবং তিন নম্বর হচ্ছে যে মানুষের যেই রিয়েল প্রবলেম, ডে টু ডে লাইফে মানুষের যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে এই জনপ্রতিনিধিরা অ্যাড্রেস করবে ন্যাশনালি এবং লোকালি। তাহলে জামাত যে এখন যে আপনার ক্ষমতায় যাইতে পারলো না, এবং জামাত এনসিপি এখন বিরোধী দল হিসেবে তারা এই রোলগুলা ঠিক কীভাবে তারা অ্যাড্রেস, এই এক্সপেকটেশনগুলো তারা কীভাবে তারা ম্যানেজ করবে? আমার মনে হয় এটাকে আমরা দুইটা জায়গায় দেখতে পারি। একটা জায়গায় হলো যেই জায়গাগুলোতে তাদের প্রার্থীরা জয়লাভ করছে, তাদের পারফরমেন্স, ধরো যেই কনস্টিটিউশনতে তাদের প্রায় 70টা আসনে তোমার তাদের এমপি আছে, তাই না? 77 এক্সাক্ট নাম আমি ভুলে গেছি আর কি। এরকমই আর কি। তো তোমার এই যেই আসনগুলোতে তাদের এমপি আছে, সেখানে তো তারা পারফরমেন্স দেখাইতে পারবে, তাই না? সেখানে
তাদের কাজের জবাবদিহিতা, স্বচ্ছতা, সেখানে তাদের এক ধরনের পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে তারা সেখানে এক্সিকিউট করতে পারবে, সেখানকার তোমার অন্যান্য লোকদের কাজের জবাবদিহিতা তারা নিতে পারবে যারা হচ্ছে তোমার তাদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আছে। তো ওইখানে তাদের একটা পারফরমেন্স দেখানোর তোমার একটা বিশাল সুযোগ আছে। আর এর বাইরে ন্যাশনালি যে তাদের একটা রাজনীতি তৈরি করতে হইব, যে রাজনীতিটা হইল সরকারের খারাপ কাজের এগেনস্টে, যে তারা প্রত্যেকটা যেখানে জনগণের অধিকার ক্ষুণ্ণ হইতেছে সেইখানে সরকারকে যতটা পারা যায় তোমার চাপ দিয়া বাধ্য করা তোমার হচ্ছে এটাকে অ্যাকনলেজ করা যে যেটা হইতেছে এটা খারাপ, এবং তুমি যতখানি তাকে ঠেকায় রাখতে পারো। তখন যেটা হবে যে জনগণ দেখবে যে তুমি তার পক্ষে দাঁড়ায় ভূমিকা পালন করতেছো, এবং তখন এই জিনিসটাকে তোমার তার কাছে মনে হইবে যে না ঠিক আছে, আমি তো এই রাজনীতিটাই চাইছিলাম। কিন্তু এখানে একটা বড় জিনিস হলো যে মানুষ যে পরিবর্তনটার জন্য তোমার ভোট দিচ্ছে, এই পরিবর্তনটা যদি বিএনপির কাছ থেকে সে ফ্রাস্ট্রেটেড হয়, তখন সে বিরোধী দলের প্রতি তোমার আরও বেশি লয়াল হয়ে উঠবো। কাজেই তোমার এখানে যেহেতু আমরা একটা পজিটিভ পরিবর্তন চাইতেছি, তাহলে এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে তোমার বিএনপি সরকারের তোমার গুড গভর্নেন্স দেওয়ার ক্যাপাসিটির উপরে। যদি তাদের গুড গভর্নেন্স দেওয়ার ক্যাপাসিটিটা তোমার তারা ডেভেলপ করতে না পারে, এবং একটা সার্টেন টাইমের পরে যে দেখা যায় যে ইটস অ্যাকচুয়ালি দ্য কন্টিনিউশন অফ দ্য ওল্ড সিস্টেম, আমি ওল্ড গভর্নমেন্ট বলবো না, কিন্তু ওল্ড সিস্টেম, তাইলে তোমার হচ্ছে যে তখন আবার এই প্রশ্নটা মানুষের মধ্যে আসবে, তাহলে আমরা যে পরিবর্তনটা চাইছিলাম ওই চাওয়াটাই ঠিক ছিল, যে আমি যদি সিস্টেমের একটা আমূল পরিবর্তন না করি তাহলে এইটা হবে না, তাহলে তোমার এই জিনিসটা আবার হবে। তো মানুষের মধ্যে যখন এই ধারণাটা আসবে, তখন ওই ধারণাটার সাথে যাতে তুমি পলিটিক্যালি কানেক্ট হইতে পারো, এটা হচ্ছে বিরোধী দলের কাজ। এবং আমার মনে হয় যে আরেকটা বড় জিনিস যেটা ধরেন মেরিটোক্রেসি এবং যে করাপশন, মেরিটোক্রেসি মানে এগুলার যে আমরা বিএনপির পক্ষ থেকে যদি আমরা আনফর্চুনেটলি যদি আমরা দেখি যে না বিএনপি এগুলা প্রমোট করতেছে না, তখন আপনার জুলাই সনদকে মানুষের কাছে জুলাই সনদকে সামনে রেখে মানুষের কাছে এটা পলিটিক্যালি মানুষের কাছে মেসেজিং করা, মানুষের সাথে এটা কানেক্ট করা যে দেখো তোমার যে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের গোড়ায় হচ্ছে যে আমরা সিস্টেমটা চেঞ্জ করি নাই। তুমি ভোট দিছো, 70% মানুষ ভোট দিছে, কিন্তু বিএনপি অ্যাজ এ গভর্নমেন্ট তারা এটাকে ইমপ্লিমেন্ট করে নাই। তো জুলাই সনদটাকে একটা এজেন্ডা আকারে সামনে নিয়ে আসা এবং এটাকে হাইলাইট করা, আমার কাছে মনে হয় যে এটা হয়তো একটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি জুলাই সনদটাকে সেন্টার করে একটা রাজনীতি দাঁড়ায় যাবে আর কি। যে তোমার যে এটা ইমপ্লিমেন্টেশন হয় নাই বইলাই আমরা এই পুয়ার পারফরমেন্স দেখতেছি, এইরকম একটা তোমার জায়গায় গিয়ে বাংলাদেশের রাজনীতি হয়তো একটা সময় গিয়ে তোমার দাঁড়াবে। এবং এইটাকে মানে ধরো যে আরও কীভাবে ডেভেলপ করা যায়, জুলাই সনদ একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে হয়েছে, তো এটাকে তো আরও ডেভেলপ করার সুযোগ আছে, তাই না? যেমন ধরো জুলাই সনদের মধ্যে আমার মনে হয় যে একটা জিনিসের খুব ভালোভাবে আমাদের ইম্পর্টেন্স দেওয়া হয় নাই, সেটা হলো নির্বাচন কমিশনকে তুমি কীভাবে শক্তিশালী করতে পারো ইলেকশন ম্যানেজমেন্ট প্রসেসে। তো সেইখানে আমাদের যথেষ্ট আমার মনে হয় যে তোমার এফোর্ট দেওয়া হয় নাই, তো সেই জায়গায় আমাদের এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে। তো এইভাবে আরও যে জায়গাগুলোতে আরও ডেভেলপ করা যায়, বিরোধী দল সেই কাজটা করতে পারে, এবং সেটা জনগণের সাথে আলাপ আলোচনা। কারণ জনগণকে যদি তুমি রাজনৈতিকভাবে এডুকেটেড না করতে পারো, তাহলে তো তোমার এই এজেন্ডাগুলো পপুলার হয়ে উঠবে না। তো আমার বোধ হয় যে জনগণকে যে এটা কেন দরকার দেশের জন্য, এটা করলে কি লাভ এবং না করার কারণে কি ক্ষতি, সেই জিনিসটা মানুষের সাথে তোমার কানেক্ট করাটা হচ্ছে তার মানে আপনার সবচেয়ে বড় ট্রেডিশনাল। তাহলে এটার জন্য জনগণের কাছে যাইতে হবে। তুমি যত বেশি মাইক্রো লেভেলে জনগণের কাছে যাবা, যত বেশি মানুষের সাথে কথা বলবা, তত বেশি তোমার রাজনীতি দাঁড়াবে। হ্যাঁ, তো আমাদের ট্রেডিশনাল পলিটিক্সে তো এই ধারাটা মিসিং, যে আপনি ইলেকশনের পরে আপনি মানুষের সাথে এই কমিউনিকেশনটা আপনি জারি রাখেন, যেটা ইলেকশনের আগে খুব হয়, যে আপনি যান ধরো যে একেবারে জাস্ট ইলেকশনের 6 মাস আগে বা 1 বছর আগে তো সবাই এক ধরনের তোমার মানে হট কেকের মতো থাকে, তাই না? কিন্তু এটাকে একটা নিয়মিত সিস্টেম্যাটিক পলিটিক্যাল প্রসেসের মধ্যে আনতে হবে। সেই প্রসেসে আনলেই আপনি যে এডুকেশনের কথা যেটা বলছেন, যে ভোটারদেরকে এডুকেট করা, তাদেরকে জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়ার করা, ইস্যুগুলো তাদের কাছে নিয়ে যাওয়া, তাদের মতো করে বোঝানো তাদেরকে। কিন্তু এটার জন্য আপনি একটা নতুন ধারার আপনার অ্যাক্টিভিজম বিরোধী দলকে করতে হবে। ডেফিনেটলি আমার বোধ হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তুমি ধরো যে মানে আমরা আর 6 মাসের মধ্যে আসলে বুঝে যাব যে বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে কি করবো, অথবা পরিবর্তনের জায়গায় সে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এখন আমরা যেগুলো বলতেছি সেগুলো স্টিল ধরো হয়তো ধারণা ঠিক আছে, কিন্তু তারপর তো ধারণা ঘটে তো নাই এখন পর্যন্ত, তাই না? সিগনেচার বোঝা যাইতেছে, কিন্তু তুমি ধরো যে মানে উইদিন 6 months উইল আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং। তো এখানে যদি বিএনপি এক্সট্রিমলি নেগেটিভ হয়, তাহলে বিরোধী দলের কাজ হইব যে এই এজেন্ডাগুলোকে নিয়ে জনগণের সাথে কথা বলা শুরু করা, যে বাংলাদেশে একেবারে এক প্রান্ত থেকে শুরু করে তোমার আর এক প্রান্ত পর্যন্ত সবার সাথে যাওয়া, যে না আমরা এটা চাইছিলাম, এটা হয় নাই, এবং এটা না হওয়ার কনসিকুয়েন্স কী হবে সামনের দিনেই হবে। তো এই জায়গাটা আমার তোমার মানে খুব স্পেসিফিকলি করতে হবে। আর একটা কাজ বিএনপির জামাতের জন্য করতে হবে, সেটা হচ্ছে যে জামাতের রাজনীতি নিয়ে, যেমন তুমি ধরো নির্বাচনের আগে যদি দেখো, তাহলে অনেকগুলো কোশ্চেন উঠে জামাতের পলিসির ব্যাপারে,
যে জামাত ইসলামী দল, ইসলামী রাজনীতি বলতে কি বোঝায়, সে শরিয়া বাস্তবায়ন করবে কিনা, করলে কেমনে করবে, কবে করবে, শরিয়া বাস্তবায়ন হলে এই থাকবে কিনা, ওই থাকবে কিনা, তার প্রায়োরিটি কি, সে কিভাবে কাজ করবে, এরকম নানান ধরনের তোমার প্রশ্ন আছে। এবং জামাত কাইন্ড অফ এই প্রশ্নগুলোর এক ধরনের অ্যাডহক বেসিসে উত্তর দেয়, তাই না? যেহেতু তার পার্টির মধ্যে এগুলো নিয়ে খুব লম্বা চড়া আলাপ আলোচনা হয় না, তো তার ফলে এক একজনের আন্ডারস্ট্যান্ডিং থেকে এক এক রকম উত্তর দেয়। তো আমার মনে হয় যে এই পলিসি লেভেলে এখন জামাতের উচিত একটা কনক্লুসিভ জায়গায় আসা, যে উইদিন পার্টি দে শুড কাম টু আ স্ট্যান্ড, ফার্ম স্ট্যান্ড, যে এইটার ব্যাপারে আমার পজিশন এইটা, এবং এটা আমরা দলের মধ্যে আলাপ আলোচনা করছি, আলাপ আলোচনা করে আমরা এই জায়গায় আসছি, এখন এইটা আমরা হচ্ছে মানে স্ট্রংলি পজিশন নিলাম, এবং এইটাই আমরা এখন ডেসিমিনেট করবো সকল জায়গায়। তো এইভাবে পলিসি অ্যাম্বিগুইটিগুলোকে তোমার হচ্ছে মিনিমাইজ করা, এটা আমি মনে করি তোমার একটা বড় কাজ আর কি। এটা হচ্ছে তোমার আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে তুলনামূলকভাবে কম, যেহেতু তাদের রাজনীতিটা ট্র্যাডিশনাল রাজনীতি, তার ওটার মধ্যে দিয়ে বহু কিছু সমাধান হয়ে যায়। জামাতের ব্যাপারে এই প্রশ্নগুলো আসে যেহেতু জামাত প্রাইমারিলি একটা তোমার ইডিওলজিক্যাল বেস পলিটিক্স করে এবং ইসলামী রাজনীতি করে, সেই কারণে জামাতের ক্ষেত্রে তোমার এই প্রশ্নটা অনেক বেশি। তার মানে আপনি এটাকে জামাতের একটা ইন্টারনাল চ্যালেঞ্জ হিসেবে হাজির করতেছেন? আমি একটা ইন্টারনাল চ্যালেঞ্জ, এটা এক্সটার্নাল না, এটা ইন্টারনাল চ্যালেঞ্জ। এটা ইন্টারনাল চ্যালেঞ্জ যে জামাতের যে পলিসি অ্যাম্বিগুইটিগুলো। এখানে আমার একটা কমপ্লিমেন্টারি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে জামাত নিয়ে যে কোশ্চেনগুলো, ডেফিনেটলি দেয়ার আর থিংস যেটা আরও জামাতকে ক্লিয়ার কাট করে হাজির করতে হবে, যেটা জামাত এই ইলেকশনে চেষ্টা করছে, অনেকটা চেষ্টা করছে। আপনি যেটা বলছেন যেটা হয়তো অনেকটা অ্যাডহক বেসিসে হয়েছে, এটাকে আরও স্ট্রিমলাইন কোহেসিভ করে করতে হবে। মিডিয়াতে বা পাবলিক স্ফিয়ারে এই জামাতের পজিশনিং নিয়ে যে আলোচনাগুলো আছে, এটাকে আপনি ঠিক মানে এটাকে কতটা আপনি কি মিডিয়া ফ্রেমিং হিসেবে নেবেন, আর কতটাকে আপনি কত পার্সেন্টকে আপনি মনে করবেন যেটা ভ্যালিড ক্রিটিসিজমটা? দেখো, আমি মনে করি যে এইটার একটা সাবস্টেন্সিয়াল আমি তো প্রশ্নটা একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন যে মানে দেয়ার আর কোয়েশ্চেন্স ইন টক শোস, ইন পাবলিক ডিসকোর্স, যে আচ্ছা জামাত ক্ষমতায় আসলে কি মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবে? আপনি দেখেন যে এক্স্যাক্টলি আমার এটাই মাথার মধ্যে আসছে, যে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো যে এই প্রশ্নগুলো যখন জামাতকে উদ্দেশ্য করে করা হয় মিডিয়াতে, তখন বেসিক্যালি এইটা একটা পলিটিক্যাল গেম খেলা হয় জামাতের এগেনস্টে, মানে ভেরি মাচ জামাতকে টার্গেট করে একটা পলিটিক্যাল গেম খেলা হয় মোরাললেস এটা। কিন্তু আমার যেটা পয়েন্ট সেটা হলো যে তুমি ধরো একজন ব্যাট গেম খেলতেছে, তুমি এটা সরাই রাখো, কিন্তু এর বিয়ন্ডে যাইয়াও এখানে একটা কনফ্লিক্টিং আইডিয়াস আছে, যেটা তুমি ধরো যে দুইভাবে তুমি চিন্তা করতে পারো। একটা হলো মডার্ন লিবারাল ডেমোক্রেসির সাথে ইসলামের পলিটিক্যাল সিস্টেম কতখানি যায় না যায়, আবার সেকুলারিজমের সাথে কতখানি যায় না যায়। যেমন তুমি ধরো বাংলাদেশে একসময় ডমিনেন্ট আইডিয়া ছিল সেকুলারিস্টদের যে ধর্ম তোমার প্রাইভেট স্পেসে থাকবে, পাবলিক স্পেসে থাকবে না। এখন এই আর্গুমেন্ট খুব বেশি শোনা যাইতেছে না, তাই না? তুমি ধরো যে এটা একটা অবসোলেট আইডিয়া হয়ে গেছে যে ধর্ম এখন মানুষের পাবলিক স্পেসে ভূমিকা পালন করবে, এটা মোরাললেস আমরা এগ্রি করছি সবাই। তো তার ফলে হয়তো ওই কোশ্চেনটা চলে গেছে। তো ঠিক একইভাবে যে আমরা যেই একটা মডার্ন ন্যাশন স্টেট চালাইতেছি, যেটা মডার্ন ডেমোক্রেটিক প্রিন্সিপালের মধ্যে দিয়ে যাইতেছে, সেই মডার্ন ডেমোক্রেটিক প্রিন্সিপালের মধ্যে তুমি যখন ইসলামী রাজনীতি করতেছো, তখন তুমি কিভাবে করতে চাও, এই এক্সিস্টিং সিস্টেমের কতখানি বদলাইতে চাও, কেমনে কোন জায়গায় বদলাইবা, আমি মনে করি সেটা একটা ভ্যালিড কোশ্চেন। এবং সেটা এই যে পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত যে সমস্ত প্রশ্ন, সেই প্রশ্নের বিয়ন্ডে যায় ওই প্রশ্নটা করা যায়। যেমন ধরো তুমি যে প্রশ্নটা করলা, এই প্রশ্নটা আমি দুইভাবে করতে পারি। এক হলো যে মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে কিনা, এটা হচ্ছে তোমার পলিটিক্যালি মোটিভেটেড কোশ্চেন। কিন্তু তুমি এখানে একটা ফান্ডামেন্টাল থিওরিটিক্যাল কোশ্চেন করতে পারো যে একটা ইসলামিক পার্টি হিসাবে ক্ষমতায় আসলে তুমি রাষ্ট্রীয়ভাবে কোনো ড্রেস কোড তুমি করবে, এনফোর্স করবে। দ্যাট উড বি এ মোর অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন। বাংলাদেশে তো ড্রেস কোড এনফোর্সড আছে, সব আমেরিকাতেও আছে। তুমি কি কমপ্লিট নুড হয়ে রাস্তাঘাটে ঘুরতে পারবা? ঘুরতে পারবা না। এটা ঘুরলে এটাও তো নুইসেন্স, এটা তো তোমার ফৌজদারি অপরাধ এবং তোমার পানিশমেন্ট দিবে, তাই না? তোমার পুলিশ এসে টিকিট দিয়ে যাবে। তো বাংলাদেশে তো আছে। তাহলে মোর একাডেমিক কোশ্চেনটা হলো যেটা আছে তুমি কি এইটাই রাখবা না এটার মধ্যে কোনো পরিবর্তন করবা? তাহলে তুমি যদি এই কোশ্চেনটা তুলো, তাহলে কিন্তু সেটা একটা একাডেমিক ডিসকাশনের কোশ্চেন, এবং সেখানে তোমার জামাতের পলিটিক্যাল ফিলসফির জায়গা থেকে তুমি কি করবা সেটা তোমার ক্লিয়ার কাট স্ট্রেট ফরওয়ার্ড তোমার বলতে হবে, যে তুমি কি বিলিভ করো, কেন বিলিভ করো, তুমি কি করতে চাও, তোমার পলিটিক্যাল এজেন্ডাটা কি। তো এইটা তোমার সাধারণত বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে কনক্রিট ওয়েতে বলে না, কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এটা প্রবলেম না, কিন্তু জামাতের ক্ষেত্রে এটা প্রবলেম, যেহেতু জামাতের পলিটিক্যাল ইডিওলজিটা হচ্ছে তোমার ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে পলিসি অ্যাম্বিগুইটি আছে। এবং ধরো যে যেমন তুমি যদি ইসলামিস্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাও, এরকম ডিসকোর্সও তো আছে যে গণতন্ত্র জিনিসটাই হারাম, এটার মধ্যে যাওয়া যাবে না, এই ডিসকোর্স আছে না? তো জামাত তো এখানে ক্যাটাগরিক্যালি পজিশন নিচ্ছে যে না, আমরা গণতান্ত্রিক রাজনীতি করতেছি। তাহলে এখানে তুমি একটা পলিসি স্টেটমেন্ট দিলা, একটা পজিশন নিলা, এবং সেই পজিশন তুমি ফার্ম, সেই পজিশন তুমি কনসিস্টেন্টলি বললা যে আমি গণতান্ত্রিক প্রসেসে হারাম বলে মনে করি না।
আমি গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দাঁড়াইয়েই ইসলামী রাজনীতি করতেছি, দ্যাট ইজ ইয়োর পজিশন। তো এইভাবে আমি মনে করি যে ইসলামের জায়গা থেকে ট্র্যাডিশনাল সিস্টেমের ব্যাপারে যেই জায়গায় তোমার কনফ্লিক্টিং আইডিয়াসের কোশ্চেন আছে, অথবা তুমি ধরো যে সেকুলার শব্দ এখানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি জানি না, কিন্তু আমি ধরো যে আরবান লিবারাল সেকুলার আমি ইউজ করতেছি, নট ইন এ নেগেটিভ সেন্স। তাদের জায়গা থেকে যে ভয়ের জায়গাটা আছে, সে ভয়ের জায়গায় কি প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবা, সে জায়গাটা। যেমন ধরো যে আমার সাথে অনেকের যখন আর্গুমেন্ট হয়েছে, তখন এরকম একটা প্রশ্ন কেউ তুলতে চাইছে যে একটা ইসলামিস্ট রাজনীতি কি অটোক্র্যাটিক রাজনীতি কিনা, মোর অটোক্র্যাটিজমের কেসে যাইবে কিনা। যেমন ধরো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই যে বাংলাদেশের সবচাইতে অটোক্র্যাটিজমের হাইয়েস্ট জায়গা গেছে শেখ হাসিনা। তো শেখ হাসিনা তো ইসলামিস্ট ছিল না, তাই না? তাহলে একজন সেকুলারও তো ইকুয়ালি প্রোন টু বি অটোক্র্যাটিক। তাহলে যদি একজন ইসলামিস্ট এবং সেকুলারিস্ট দুইজনেই যদি প্রোন টু অটোক্র্যাটিক হয়, তাহলে এটা আলাদা করে ইসলামিস্টদের জন্য প্রশ্ন না, ইটস এ কোয়েশ্চন অফ সিস্টেম, ইটস এ কোয়েশ্চন অফ সিস্টেম। দেন তার কারণ একজন সেকুলার পিপলও তোমার অটোক্র্যাটিক হইতে পারে, তাই না? যেমন তুমি ধরো যে তুমি কোশ্চেনটা তুলতেছো যে ইসলামিক গভর্নমেন্ট হইলে পরে, ইসলামিস্টরা ক্ষমতা আসলে পরে তোমার পার্সোনাল ফ্রিডমের উপরে তোমার এনফোর্স করবে কিনা। আচ্ছা, হাসিনার পুলিশ যখন তোমার রাস্তাঘাটে একজনের পকেট থেকে ফোন নিয়ে ফোন চেক করতেছে, তখন তুমি তার প্রাইভেট স্পিয়ারের উপরে তুমি এনফোর্স করতেছো না? অফকোর্স সেটা পুলিশের স্টেট না? তাহলে দুই জায়গায় তো সেখানে তোমার পুলিশের স্টেটের সম্ভাবনা আছে না? তার মানে এই কোশ্চেনগুলোরে আমরা মানে ইসলামিস্ট রাজনীতির ব্যাপারে আঙুল তোলার যে কোশ্চেন, সেইখানে না থাকেও এই কোশ্চেনটাকে কিন্তু আমরা একটা রাজনৈতিক স্পেস থেকে আলাপ আলোচনা করতে পারি। কিন্তু আমি এটাকে একটা ভ্যালিড জায়গা নিতে চাই যে ইসলামিক রাজনীতির ব্যাপারে আমাদের একটা বিশাল অংশের মানুষের সন্দেহ, অবিশ্বাস, কি করব না, এটা কেমন তর হইব, এটা নিয়ে একটা মানে তোমার কনফিউশনের জায়গা আছে আমাদের সমাজে। এটা মানে আমি এটা ব্লাইন্ড আই দিতে চাই না। আমি মনে করি যে এখানে একটা কনসার্ন আছে এবং দেয়ার আর মেনি কোশ্চেন্স, এবং এই কনসার্ন এবং কোশ্চেনের জায়গায় এঙ্গেজ হওয়া সম্ভব। এই কনসার্ন, যেমন তুমি ধরো যে খুব হার্ড করে আওয়ামী লীগারদের সাথে যদি তুমি কথা বলতে চাও, তাহলে তোমার প্রথমে বলবো, তুমি যদি প্রো জামাত লোক হও, তাহলে বলবো যে তুমি স্বাধীনতা বিরোধী, তুমি রাজাকার, তুমি হ্যান ত্যান, তোমার সাথে আলাপ আলোচনার কোনো জায়গা নেই। তো এটা পজিটিভ অ্যাপ্রোচ না। এটা হলো আসলে সে তোমার সাথে এঙ্গেজমেন্টে যাইতে চায় না, সে তোমার সাথে কোনো তোমার ডায়ালগে যাইতে চায় না, সে আসলে তোমার পলিটিক্যালি ক্যান্সেল করতে চায়। কিন্তু কেউ যদি পলিটিক্যালি ক্যান্সেল করতে না চায়, একটা আলাপ আলোচনায় ঢুকতে চায়, তাহলে কিন্তু সে তোমার স্টিল 71 নিয়েও কোশ্চেন করতে পারে যে জামাত 71 কি করছে, তার পজিশন কি ছিল, এই পজিশন কেন ছিল, সে কি কোনো অপরাধের সাথে যুক্ত ছিল কিনা, এখন সে স্বাধীনতাকে কিভাবে অ্যাকসেপ্ট করে, সে কি এখনও এটার বিরোধিতা করে কিনা। তুমি তো এই একাডেমিক কোশ্চেন তুলতেই পারো, এই একাডেমিক কোশ্চেনের আলাপ আলোচনা হইতেই পারে, তাই না? যেমন তুমি ধরো যে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে যারা আওয়ামী লীগের সাপোর্টার শ্রেণী, তাদের সাথেও তো আমাদের একটা ডায়ালগ বা আলাপ আলোচনায় যাইতে হবে, তাই না? যে জুলাইয়ে যে অপরাধ আওয়ামী লীগ করছে, তারপরে কিভাবে এটা বিচার প্রক্রিয়ার পরে আমার ন্যাশনাল রিকনসিলিয়েশন কিভাবে হইব, সে আলাপ আলোচনা আমার যাইতে হবে না? তাহলে তো তুমি এখানে একটা একাডেমিক আলোচনার জায়গাটা তুলতে পারো। তো এই জায়গা থেকে আমি মনে করি যে জামাতের যেই জায়গায় পলিসি অ্যাম্বিগুইটি আছে, যেই জায়গায় কোশ্চেনগুলো তোলা হয়, সেই জায়গাগুলোর ব্যাপারে জামাতের মানে স্ট্যান্ড এবং পলিসি আরও মানে ভেরি স্পেসিফিকলি ক্লিয়ার করার সুযোগ আছে, এবং এটা জামাতের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা না কইরা তার আগেই এটা করা উচিত। ওকে, না আমি এগ্রি করি যে আপনার সাথে এটা করতে হবে। তাহলে এর বাইরে আপনার জামাতের এখন যেই একটা বড় কোয়ালিশন তৈরি হয়েছে, সাপোর্টার বেস, আপনি যারা আমরা যেটা শুরুতে আলাপ করলাম যে অনেকে মানে 3.5 টাইমস মোর মানুষ জামাতকে ভোট দিছে ট্রেডিশনাল ভোটের চাইতে। তাহলে এই যে একটা বিরাট অংশ মানুষ যারা জামাত করে না বা জামাতকে ভোট দিছে, তো গোয়িং ফরওয়ার্ড এদেরকে এই কোয়ালিশনটা, যে কোয়ালিশন অফ ভোটার্স যারা জামাতকে ভোট দিছে, তাদেরকে মেনটেন করা এবং করে নেক্সট ইলেকশনে এবং এটাকে আরও বাড়ানো, এই কোয়ালিশনটাকে আরও বাড়ানো, এই স্পেসিফিক কাজটার জন্য জামাতের স্ট্রাকচারাল বা সাংগঠনিকভাবে আপনার চ্যালেঞ্জেস বা ইন্টারনাল চ্যালেঞ্জেস আছে কিনা আপনার কি মনে হয়? জামাত অলরেডি কিছু ওভারকাম করছে বলেই তারা এতগুলো ভোট পাইছে। না, ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটা তোমার জনগণের কাছে যাইতে হবে, তাদের সাথে এঙ্গেজ হইতে হবে, স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচনে যাইতে হবে, তোমার স্ট্রাকচার তৈরি করতে হবে, লোকদেরকে ইনক্লুড কইরা তোমার প্রোগ্রাম দিতে হইব, এবং এগুলোর মধ্যে দিয়ে এটা হবে। এখন এখানে থিওরিটিক্যাল আলোচনায় গেলে দুইটা আলোচনা আসে। একটা আলোচনা হলো যে জামাতের যেই ক্যাডার বেসড পলিটিক্যাল সিস্টেম, এটাকে ইনট্যাক্ট রাইখাই এটা করা সম্ভব কিনা। আরেকটা হলো তোমার এটাকে আরও ওপেন করে দিয়ে তুমি এটা করবা কিনা। এখন তুমি যদি ওপেন করে দিয়ে করতে চাও, তাহলে লোকদের সাথে ইনকর্পোরেট করা ইজি, কিন্তু তোমার পার্টির কোয়ালিটি ফল করবো ওভার দ্য টাইম।
যেটা মানে তোমার বিএনপি বা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়। আর তুমি যদি এই সিস্টেমটা রাইখাই তোমার এখানে এঙ্গেজ হইতে পারো, তাহলে আমরা যে আগের আলোচনাটা করছিলাম সেটা হলো যে জামাতের একটা ইনট্যাক্ট সিস্টেম আছে এবং এই সিস্টেমটা খুব রিজিড বলে তার একটা কোয়ালিটি মেনটেন হয়, এবং মানুষ এখন জামাতের কাছ থেকে যে পরিবর্তনটা আশা করে, যে রাষ্ট্রের যে পরিবর্তনটা আশা করে, এটার জন্য কিন্তু তোমার একটা ইনট্যাক্ট এবং কোয়ালিটিফুলি পার্টি তোমার লাগবে। পার্টি খুব ডিফিউজ হয়ে গেলে তো তুমি বিএনপির মতো হয়ে যাবে, তাহলে তো সেই পার্টিতে তুমি চেঞ্জ করতে পারবা না, তাই না? তো আমার কাছে মনে হয় যে তুমি স্ট্রাকচারটাকে কিছুটা রিজিড রাইখাই কীভাবে মানুষের এজেন্ডা বেস তুমি তোমার সাথে এঙ্গেজ করতে পারো, যে এজেন্ডার হলো পরিবর্তনের এজেন্ডা, যে মানুষ তোমার পারফরমেন্সে কনভিন্সড হইব যে তুমি ভালো কাজ করো, এটার মধ্যে দিয়ে তুমি তার এঙ্গেজ করবা, নট নেসেসারিলি নর্মাল পলিটিক্যাল প্রসেসে যেভাবে ভাগাভাগির মধ্যে দিয়ে এঙ্গেজ হয়, যে তুমি যাই বেশি মানুষের লগে নিলা, চা খাওয়াইলা, কথা কইলা, তাই না? তোমার যে এই যে দলীয় বরাদ্দ টরাদ্দ তারা যেভাবে দলের লোকের দেয়, কেন দেয়? এটার মধ্যে দিয়ে তার পার্টি স্ট্রাকচার ডেভেলপ করে। তো আমার কাছে এটা এক্সপেরিমেন্ট করতে হবে, এটা ফিল্ড এক্সপেরিমেন্ট না করে তুমি কোনো ওয়েতে এটা বলতে পারবে না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তার মানে তো এটা একটা ওপেন কোয়েশ্চেন, যে এটা একটা ওপেন কোশ্চেন, এক্স্যাক্টলি এটা ওপেন কোশ্চেন। কিন্তু এখানে যেটা প্রাইমারি কাজ সেটা হলো তোমার মানুষের কাছে যাইতে হবে। তুমি পার্টি স্ট্রাকচার যেরকম আছে এরকম রেখেই যাও, কোনো প্রবলেম নাই, তারপরে যাইয়া কাজ করতে যায় তুমি দেখবা যে এটাকে আরেকটু ওপেন করার প্রয়োজন আছে কিনা। কিন্তু মানুষের কাছে যাইতে হবে, মানুষের এঙ্গেজ করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তার কনসার্ন শুনতে হইব, তারে তোমার এডুকেটেড করতে হইব, তোমার এজেন্ডা তার কাছে নিতে হইব। এইটা যদি তুমি না করো তাহলে এই ডেভেলপমেন্টটা কখনোই হবে না। তার মানে যেই পরিবর্তনের কারণে তোমারে মানুষ ভোট দিছে সেই পরিবর্তনটা জন্য তুমি সিরিয়াস, এটা তোমার পলিটিক্যাল এজেন্ডা, এটা তোমার ক্লিয়ার কাট করতে হইব। এখানে জামাতের একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে ধরো ট্র্যাডিশনালি জামাতের ডেফিনেশন কি? জামাতের ডেফিনেশন হলো জামাত একটা ইসলামী দল। তাহলে ইসলামী দল যখন, তখন তো তোমার ভিশন ডেসক্রাইব করা তোমার জন্য সহজ, তুমি কি চাও? তুমি ইসলামী রাষ্ট্র চাও। এখানে তোমার পলিটিক্যাল এজেন্ডা কিন্তু একেবারে ভেরি প্রিসাইসলি ফিক্সড এবং ডিফাইন্ড। কিন্তু এখন যে তোমার এই যে নতুন জায়গা, এই এঙ্গেজমেন্ট তো তোমার ইসলামী রাষ্ট্রের কনসেপ্টের কারণে 38% লোক তোমার ভোট দেয় নাই, তাই না? এই লোকেরা একটা ভালো রাজনীতি দেখতে চায়। তাহলে এখন যদি তুমি এই জায়গায় গিয়ে দাঁড়াও যে আমি মানুষের একটা ভালো রাজনীতি দিব, তাহলে তো ভালো রাজনীতিটা তোমার ডিফাইন করতে হইব। তাহলে এখন কিন্তু তোমার নতুন করে ডিফাইন করতে হবে যে হোয়াট ইউ স্ট্যান্ড ফর, যে কোন জায়গায় তুমি কি দিবা। আমি মনে করি জামাতের রাজনীতির এই নতুন ডেফিনেশনটা, এটা একটা ফাঁকা জায়গা, এটা একটা বিশাল মানে এটা বিরাট চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। এখন জামাতকে এখানে ডিফাইন করতে হইব যে তুমি এখানে কি করবা, এখানে তোমার ডেফিনেশন কি, কিসের পক্ষে তুমি স্ট্যান্ড করো, তোমার পলিটিক্যাল ফিলসফি কি। আওয়ামী লীগ বা বিএনপির মতো রাজনৈতিক দলের যেটা হয় যে লম্বা সময় রাজনীতি করতে করতে তার একটা ডেফিনেশন হয়ে যায়, তার কাগজে কলমে ডেফিনেশন দিতে হয় না, মানুষ মোটামুটি এটার মধ্যে দিয়ে বুঝে নেয় যে সে কি। তো জামাতের ক্ষেত্রে এটা হয়তো হবে, সে এখন বিরোধী দল হচ্ছে, সে আরো লম্বা সময় যখন রাজনীতি করবে তখন তার কাজের মধ্যে দিয়ে হবে। যেমন ধরো এইবার যে 38% লোক ভোট দিচ্ছে, তাদের কাছে জামাতের ডেফিনেশন কি? তাদের কাছে তো জামাতের ডেফিনেশন এই যে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াইছে, এটাই ডেফিনেশন। তার মানে এখানে তোমার মানে থিওরিটিক্যালি তুমি তোমার কিভাবে ডিফাইন করো এটা ইম্পর্টেন্ট না, তার চেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে পারসেপশন। তো ওভার দ্য টাইম তোমার পারসেপশন যাবে, কিন্তু তুমি কোন পারসেপশনটা মানুষের দিতে চাও, এইটা জামাতকে এখন ডিফাইন করতে হবে। তাই মনে করি যে জামাতের এই ডেফিনেশনের জায়গাটা তোমার একটা ফাঁকা জায়গা। আর একটা ফাঁকা জায়গা হলো, সেটা হলো যে তুমি যদি গত নির্বাচনের আগে আমরা অনেক কটা আলোচনা করছি, যেমন নির্বাচনী ইস্তেহার ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে একটা আলোচনা মানে আমাদের একটা পয়েন্ট ছিল এরকম যে এই ইস্তেহারে যেসব কথাবার্তা বলে, যেগুলো তারা প্রতিশ্রুতি দেয়, এগুলো আসলে এক ধরনের কেতাবি কথা, তাই না? মানে এটা আসলে রিয়েলি কি হইব না হইব এটার লাগে তোমার সম্পর্ক বোধহয় মানে নট দ্যাট মাচ গুড। তো এইখানে আমার মনে হয় যে একটা কাজ হইতে পারে, সেটা হলো যে তুমি আসলে এই কেতাবি কথাটারে একেবারে মানে রিয়েল জায়গায় নিয়ে যাওয়া। এটা তুমি নির্বাচনের আগে 6 মাস কাজ করে তুমি এই জায়গায় নিতে পারবা না। এই জায়গায় নিতে হলে তোমার একটা লম্বা সময় তোমার একটা কাজ করে নিতে হবে। যেটা হয় যে তোমার উন্নত দেশগুলোতে অনেক সময় এগুলো বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশনের থ্রুতে তোমার কোয়ালিফাইড লোকজন খুব সিস্টেম্যাটিক ওয়েতে করে আর কি। তো বাংলাদেশে তো এই জাতীয় প্র্যাকটিস নাই, কিন্তু আমার বোধ হয় যে এটা একটা কাজের জায়গা হতে পারে, যে তুমি আসলে যেই কাজটা করতে চাও এটাকে মানে জাস্ট কিছু মানে ফর্মাল ওয়েতে না বইলা এটা রিয়েলি মানুষ সলভিং এর, আপনি রেটরিক থেকে এটাকে কনসেপচুয়ালাইজ করে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, যেমন ধরো আমি তোমার একটা এক্সাম্পল দিই। তুমি ইকোনমিক্সে যায় যে তোমার তুমি কি করবা সরকারে আসলে, তুমি এই করবা, তখন একটা বড় কোশ্চেন হলো তোমার টাকা কোন অন্ত নাইব, তাই না? টাকা কোন জায়গা থেকে আসবে? তো টাকা কোন জায়গা থেকে আসবে তার একটা উত্তর হলো যে তুমি গভর্নমেন্টের যদি ট্যাক্স কালেকশন বাড়ে, তাই না? তো জামাত মাঝখানে যখনই করছে তখন তারা একটা ভালো কথা বলছে যে তারা ট্যাক্স কালেকশনের ট্যাক্স বাড়াইবো না, কিন্তু হলো বেশি সংখ্যক মানুষের ট্যাক্সের আওতায় আনবো। এখন তুমি যদি এটা করতে যাও তাহলে বাংলাদেশের যে ট্যাক্স কালেকশন অ্যাপারেটাস যেটা আছে এটা তো পুরো ডাইলা সাজাইতে হইব, এবং এটা কতদিনে করতে পারবে? দ্যাটস আ কোশ্চেন। ধরো তুমি ক্ষমতা পাবে 5 বছরের জন্য, তোমার এটা করতে যদি 7 বছর লাগে তাহলে তোমার প্ল্যান পরিকল্পনা 10 বছর লাগতে পারে। তাহলে আমি একটা পলিটিক্যাল পার্টির কাছে জেনুইনলি প্রথমে জানতে চাইবো যে ভাই তুমি এত সব প্ল্যান প্রোগ্রাম এগুলো না দিয়ে আমারে কও যে ট্যাক্স কালেকশন সিস্টেমের মডিফিকেশন কেমনে করবা,
বিকজ দ্যাটস ইউর দ্য ভেরি বিগিনিং প্রাইমারি। তুমি যদি এটা না করতে পারো তাহলে তুমি কিছুই করতে পারবে না। Exactly. তাহলে তুমি আর 10টা কাজ না কইরা প্রথমের কাজটা করো, যে এই ট্যাক্স কালেকশনের সিস্টেমটাকে যে তুমি মডিফাই করবা, এটা কেমনে করবা সেই টিমটাকে তোমার, আমি সেই টিমটা দেখতে চাই, যে হুইচ 10 people will do that work, which 20 people will do the work, and how they will do the work, and how long the time will take. এই জায়গাটা মানে তোমার একটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। যেমন কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যখন কথা বলি, আমার কাছে মনে হয় যে এই লম্বা চড়া প্ল্যান প্রোগ্রাম হ্যান ত্যান এগুলোর চাইতে মোর ইম্পর্টেন্ট হলো, যেমন তুমি শিক্ষা ব্যবস্থা যদি দাও, তোমার প্রথমে চিন্তা করতে হবে তোমার কতগুলো স্কুল আছে, কতজন শিক্ষক আছে, এখানে শিক্ষকের মানে ছাত্র শিক্ষকের রেশিও ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে তুমি কিভাবে শিক্ষকের রেশিও বাড়াইবা। কোশ্চেন হলো তুমি যখন শিক্ষক নিয়োগ দাও কেমনে নিয়োগ দাও, তুমি কি মোর কোয়ালিফাইড লোক নিয়োগ দাও, না তোমার পয়সাপাতি দিয়ে 2 নম্বর লোকেরা এখানে ঢুকতে পারে। কোশ্চেন হলো যারা তোমার শিক্ষক হিসেবে আছে তাদের কোয়ালিটি বাড়ানোর জন্য তোমার ট্রেনিং প্রসেস আছে কিনা। তা আমার কাছে মনে হয় যে এগুলো খুব ফান্ডামেন্টাল কোশ্চেন, যেগুলোর উত্তর না দিয়া তুমি সিস্টেমের কোনোদিন ডেভেলপ করতে পারবে না। তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা প্ল্যান লিখতে পারো, বিশাল বড় বড় থিসিস লিখতে পারো, কিন্তু এগুলো গোড়ার ডিম, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। যদি যতক্ষণ পর্যন্ত না তুমি ব্রিলিয়ান্ট টিচার না নিবা, ছাত্র না বাড়াইবা, ততক্ষণ পর্যন্ত কিছু হবে। এবং তখন কোশ্চেন হবে যে আমি যদি এগুলো করতে চাই তাহলে আমার বাজেট লাগবে, বাজেট টাকাটা কোন জায়গা থেকে আসবে। ফান্ডামেন্টাল কোশ্চেন, হ্যাঁ ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো যে এগুলো তোমার মানে খুবই তোমার খুব বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন আর কি। তো এই যে ডেভেলপমেন্ট যেই জিনিসগুলো প্ল্যানগুলো আসে, তার বহু জায়গায় আমার কাছে মনে হয় যে এই ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো হলো তোমার মিসিং, আনআনসার্ড, এবং এটা প্ল্যানিং এর মধ্যে এটা নাই আর কি। আমি আই ডোন্ট নো হোয়াই, কিন্তু বহু জায়গায় আমার কাছে মনে হয় যে প্ল্যানিং এর মধ্যে এটা আসলে এটা আসে না আর কি। তো এখন তুমি প্ল্যানিং এর মধ্যে এটাকে নিয়ে আসা, এইটা তুমি শর্ট টার্মে পারবে না কখনো। এটা যদি তুমি ধরো যে ইলেকশনের আগে 6 মাস দৌড়ে একটা কিছু করতে চাও, তাহলে মানে নেভার ইট উইল ওয়ার্ক। এটা করার জন্য তোমার একটা দীর্ঘমেয়াদী, হ্যাঁ এটা লম্বা টাইম এটার পিছনে এক্সপার্ট লোকদের এফোর্ট কিন্তু আমার কাছে মনে হয় যে এইটা একটা কাজের জায়গা যেখানে একটা রাজনৈতিক দল তোমার লম্বা সময়ের জন্য কাজ করতে পারে। এবং যেহেতু তোমার মানে জামাতের এখন রাজনীতিটা হচ্ছে একটা পরিবর্তন এবং একটা কোয়ালিটি নতুন রাজনীতি মানুষ দেখতে চায়, এইটাই হচ্ছে তোমার জামাতের গ্রহণযোগ্যতার মূল কারণ। তো সেই জায়গায় তোমার জামাতের এই সুযোগটা আছে যে তারা এই জিনিসটা ডেভেলপ করতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে বিরোধী দল জামাত এনসিপি আর কোনো আপনার পার্টিং থটস আছে কিনা? না, যেটা হচ্ছে যে দেখো বিরোধী দলের হাতে তো ক্ষমতা কম, ক্ষমতা হলো সরকারের হাতে। তুমি মানে যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তোমারে প্রশ্ন করতে হইব ক্ষমতাশালীরে। যে দুর্বল, যার হাতে তোমার কোনো ক্ষমতা নাই, টাকা নাই, তারে কোশ্চেন করে দেওয়া কোনো লাভ নাই। দুর্বলের উপর ক্ষমতা দেয় কোনো লাভ নাই। তোমার ক্ষমতা দেওয়া হবে সরকারে, কোশ্চেন করতে হবে মন্ত্রীরে, কোশ্চেন করতে হবে প্রধানমন্ত্রীরে, তাই না? আমরা বিরোধী দলের কাছ থেকে যেটা চাই সেটা হলো যে বিরোধী দল আগের মতো নুইসেন্স তৈরি করবে না, এবং বিরোধী দল হচ্ছে যে তোমার সরকারের যতটা পারে ততটা জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। কিন্তু সরকারকে জবাবদিহিতায় রাখার কাজটা তো বিরোধী দলের একার না, এই কাজটা বিরোধী দলের, এই কাজটা জনগণের, ইন্ডিভিজুয়াল আমাদের প্রত্যেক ব্যক্তির, এবং এই কাজটা তোমার মিডিয়ার, এই কাজটা সিভিল সোসাইটির। তো সবাই মিললে তো বিরোধী দলের গাড়ি দিয়ে দিলে হইব না, বিরোধী দল আমরা সবাই, তাই না? গণতন্ত্রে প্রত্যেকেরই সরকারকে জবাবদিহিতে রাখতে হবে, এবং প্রধানমন্ত্রীকে তার দলের এমপিদেরও জবাবদিহিতার মধ্যে রাখতে হইব। সেই কালচারটা আমাদের নাই। কিন্তু তুমি যদি না রাখো, মানে মূল ফান্ডামেন্টালস তো এইটাই যে সবাই এখানে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে, এবং এখানে জনগণের সচেতনতার ইম্পর্টেন্ট। দেখো আমি ওদের একটা ভিডিও দেখতেছিলাম, খুব মজার এক ভিডিও, ওই ফেসবুকের রিলে খুব সম্ভবত। এক লোক হচ্ছে তোমার ঈদের দিনে মোটরসাইকেলে করে যাইতেছে, মোটরসাইকেল করছে, সে হেলমেট পরে নাই। এখন তারে হচ্ছে একজনে দাঁড় করে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি যে হেলমেট না পরে যাইতেছেন যদি পুলিশ ধরে? তো সে খুব মজার উত্তর দিচ্ছে, কাজটা তো ঠিক করে নাই, ভালো কাজ করে নাই। সে বলতেছে আমার বউ হচ্ছে কানে দুল পড়ছে, এখন তো হেলমেট পরতে পারবো না। এখন তারা বলতেছে যে পুলিশ যদি ধরে, তো সে বলতেছে ভাই যদি ঈদের দিন এই একদিন ছাড় দিলে কি হয়? তারপর সে খুব একটা মজার কথা বলছে, সে বলছে যে আমরা জনগণ না, আমরা তো ভোট দিয়ে সরকার বানাইছি, তো আমাকে সরকার যদি আমাকে কিছুটা ছাড় না দেয় তাহলে সরকার দিয়ে কামটা কি? তো এই যে মানে ফানি, কিন্তু এই যে তার পারসেপশন, যেটা আমি জনগণ না, আমি ভোট দিয়ে তো সরকার বানাইছি, যে সরকার তো আমার লেগে কাম করবো।